Hello everyone. This is the first lecture on the astrophysics unit, unit 8. This is our last unit and the chapter is 26 motion in the universe. So এই চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি আমরা যেটা পড়বো যে ইউনিভার্সে যে গ্যালাক্সিগুলি, স্টারগুলি, প্ল্যানেটসগুলি, দেন কমেটস, দেন স্যাটেলাইট, যে মুন, ওরা কেন কিভাবে এরকম মুভমেন্টটা দেখায়, কার মুভমেন্টের প্যাটার্ন কেমন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট অ্যাকচুয়ালি কিপস দেম ইন অরবিট। ঠিক আছে, যে আমরা কি করি, উই লিভ অন আর্থ, আর্থ সানের অ্যাবাউটে অরবিট করে, দেন আমাদের আর্থের একটা স্যাটেলাইট আছে, ন্যাচারাল স্যাটেলাইট উইচ ইজ মুন। আর্থের চারপাশে মুন এরকম অরবিট করে। কোনটা কেন হয়, কোন অরবিটের প্যাটার্নটা কেমন, কোন অরবিট করতে কত বেশি আর কত কম টাইম লাগে, কেন বেশি আর কম টাইম লাগে, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব বেসিক্যালি। সো দিস চ্যাপ্টার ইজ মোর অর লেস বেসিক্যালি কনসার্নড অ্যাবাউট দ্য সোলার সিস্টেম। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে আমাদের সোলার সিস্টেমটার একটা রিভিউ করে নেই যে আমাদের সোলার সিস্টেমে অ্যাকচুয়ালি প্ল্যানেটস কয়টা। স্টুডেন্ট বুকে তোমাদের প্ল্যানেট লেখা আছে 8টা, বাট ইন রিয়েলিটি প্ল্যানেট এখন অফিসিয়ালি প্ল্যানেট হলো 9টা। ঠিক আছে, দ্য 9th প্ল্যানেট, যে 9 নাম্বার প্ল্যানেটটার নামই হলো দ্য 9th প্ল্যানেট। ওইটা তোমরা অনেকজনই জানার কথা, অনেকজন যারা এটা নিয়ে এত বেশি খেয়াল করো না তারা মনে হয় জানো না। প্লুটো কিন্তু কোনো প্ল্যানেট না, প্লুটো প্ল্যানেটের ডেফিনেশন থেকে বাদ পড়ে গেছে। যে নীল ডিগ্রেসের টাইসন তার যেই প্ল্যানেটের যে কোন একটা কিছুকে প্ল্যানেট হিসেবে আমরা ডিফাইন করব কখন, ওই রকম একটা এক্সপ্লেনেশনের মধ্যে সে তখন দেখলো যে প্লুটো ডাজ নট ফুলফিল অল দ্য ক্রাইটেরিয়া টু বিকাম আ প্ল্যানেট। যে প্ল্যানেট হওয়ার ক্রাইটেরিয়াটা কি, সে তার চারপাশে ডাস্ট পার্টিকেলদেরকে অ্যাবজর্ভ করে নিজের কাছে নিয়ে আসতে পারতে হবে। বাট প্লুটোর এনাফ গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল না, যার জন্য প্লুটোকে প্ল্যানেটারি স্ট্যাটাস থেকে সরাই দেওয়া হয়েছে। প্লুটো ইজ আ প্রোটো প্ল্যানেট, যে নট ফুললি আ প্ল্যানেট, যে প্ল্যানেটের বাচ্চা টাইপের। ঠিক আছে, এরকম প্রোটো প্ল্যানেট এইসব জিনিস অনেক কিছু আছে, এগুলো আমাদের লাগবে না, সিলেবাসে নাই। উই উইল ডিসকাস অ্যাবাউট দোজ আফটার দ্য এন্ড অফ দ্য সিলেবাস। যে সিলেবাস শেষ হইলে এমনিতে র্যান্ডম কোনো ক্লাসে আমরা এগুলো নিয়ে আউট অফ সিলেবাস টপিক নিয়ে ডিসকাস করব। সো লেটস গেট straight to the topic, the solar system. তো এখন আমাদের সোলার সিস্টেমে একমাত্র একটাই সান, which is star, which is sun, তাই তো? Here is our sun. আমি একটা সাইড শুধু ড্র করতেছি, অ্যান্ড সানের অ্যাবাউট এই প্ল্যানেটগুলো অরবিট করে বেসিক্যালি। কোন কোন প্ল্যানেট? সরি, the first planet is Mercury. The second planet is Venus. The third planet is our planet, planet Earth, the blue planet. এরপর the fourth planet is Mars, which is expected, or যাকে আমরা চিন্তা করতেছি যে এটা হ্যাবিটেবল হইতে পারে আমাদের জন্য, বাট উই আর স্টিল নট শিওর। সো দিস ইজ মার্স। এখন মার্স আর এর পরের প্ল্যানেটটা হলো জুপিটার, দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ আওয়ার সোলার সিস্টেম, জুপিটার। এখন মার্স আর জুপিটারের মাঝে ইউ ক্যান সি সাম র্যান্ডম স্টোনস, ওকে, র্যান্ডম রক্স অর স্টোনস দ্যাট আর or dust particles that are actually floating in the solar system, or এরকম একটা বেল্ট ক্রিয়েট করে রাখছে। This is called asteroid belt. Okay, this is called asteroid belt. তো মার্স আর জুপিটারের মাঝখানে কি আছে, একটা বেল্ট আছে which is called asteroid belt. ওকে, এই রক্স or disintegrated এই রকগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে কখন, তারা অ্যাকচুয়ালি একটা প্ল্যানেট ক্রিয়েট করতে গেছিলো, বাট দে ফেইল্ড। যে এই প্ল্যানেট অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট হয় এটা আমাদের পড়ানো হবে না, বাট আমরা ওই যেটা বললাম যে আফটার দ্য এন্ড অফ দ্য সিলেবাস এইসব নিয়ে ডিসকাস করব, তখন দেখবো যে অ্যাস্টেরয়েড অ্যাকচুয়ালি কীভাবে ফর্ম করছে। দেন জুপিটারের পাশে কে, জুপিটারের পাশে হলো স্যাটার্ন, এরপরে হলো ইউরেনাস, এরপরে হলো নেপচুন, অ্যান্ড দেন আরেকটা প্ল্যানেট আছে
which is called the 9th planet, but ওইটা যেহেতু আমাদের সিলেবাসে নাই, we won't be dealing with that. সো তাহলে আমাদের এখানের জন্য প্ল্যানেটসগুলির নাম কি কি? This is Mercury, the first planet or the closest planet to the sun, then Venus, Earth, Mars, Jupiter আর মার্সের মাঝখানে একটা বেল্ট which is called asteroid belt, then Saturn, Uranus, and Neptune. So আমাদের স্টুডেন্ট বুক ওয়াইজ these are the planets that are currently existing in the solar system, যে সানের অ্যাবাউটে অরবিট করে। আচ্ছা, তো এখন এই যে প্ল্যানেটগুলি সানের অ্যাবাউটে অরবিট করতেছে, ওয়াই? সানের কি এমন পাওয়ার আছে যে ইট ইজ কজিং অল দ্য প্ল্যানেটস টু ফলো আ সার্টেন পাথ? তো দ্য ফোর্স দ্যাট অ্যাকচুয়ালি কিপস অল দ্য প্ল্যানেটস ইন অরবিট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। যে আমরা এটা পড়ছিলাম না যে এনি অবজেক্ট উইচ হ্যাজ ম্যাস, সে অন্য কোনো একটা ম্যাস হল অবজেক্টকে কী করবে? অ্যাট্রাক্ট করবে বাই গ্র্যাভিটি। সো তাহলে সোলার সিস্টেমের সব প্ল্যানেটের ম্যাস যদি, সব প্ল্যানেট, সব স্যাটেলাইট, সব কিছুর ম্যাস যদি আমরা কম্বাইনও করি, তাইলে পরেও কি হবে? সান উইল কন্ট্রিবিউট 99% অফ দ্য ম্যাস অফ দ্য হোল সোলার সিস্টেম। তো তার মানে সান ইজ ভেরি 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 ম্যাসিভ, যে তার টোটাল ম্যাস এতই বেশি অন্য প্ল্যানেটদের রেসপেক্টে। সো সান ইজ দ্য ডমিনেন্ট ফ্যাক্টর, যে সে মেইন গ্র্যাভিটেশনাল ফোর্সটা এক্সার্ট করে ফর দ্য হোল সোলার সিস্টেম। তো তাহলে এই রিজনিংটা আমরা এখানের মধ্যে লিখে রাখি যে কেন সানের অ্যাবাউটে অর কোন একটা স্টারের অ্যাবাউটে প্ল্যানেটরা অরবিট করে। দ্য প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম, এটা আমরা এখানে একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখি। The planets of the solar system orbit the sun. কেন? Because they are attracted by the gravitational force of the sun. ঠিক আছে? সো তাহলে সানের এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি করে? প্ল্যানেটসরা সানের অ্যাবাউটে এরকম অরবিট করে। ইভেন দো ইন রিয়েলিটি অরবিটটা পুরাপুরি সার্কুলার না, বাট আমাদের সিলেবাসের জন্য আমরা প্ল্যানেটের অরবিটগুলোকে সার্কুলার অ্যাজিউম করব। ওকে, যে হালকা একটু ইলিপ্টিক্যাল হয়, বাট ইলিপ্টিক্যাল নেচারটা একটু কম। প্ল্যানেটের জন্য এটাকে সার্কেল অ্যাজিউম করলে পরে এত বড় কোনো ভুল হবে না। ভুল হয়, অবশ্যই ভুল হয়, যে এটা তো অ্যাকচুয়ালি পুরোপুরি সার্কেল না, বাট স্টিল ফর সিম্পলিসিটি উই উইল অ্যাজিউম দ্যাট দ্য অরবিটস আর সার্কুলার। ওকে, সো তাহলে the orbit of planets around the sun is roughly circular. আচ্ছা, and একটা কমপ্লিট সার্কেল কভার করতে যে টাইমটা নেয়, ওই টাইমটাকে আমরা কি বলবো? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অরবিট উইল বি কল্ড টাইম পিরিয়ড। সো তাহলে টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অরবিট, ওইটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড বলবো। দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অরবিট is called the time period, which is represented by capital T. Acha. Now let's look at something. Suppose this is a circle. Okay, so আমরা এখানে একটা
সার্কেল ড্র করব বেসিক্যালি। ওকে, so this is a circle. Now this is the radius of the circle. Okay, radius of the circle is r. Now think of it like this way, যে this is the starting point of the orbit. Okay, যে এখান থেকে অরবিটটা শুরু করলো। এখন একটা প্ল্যানেট সে পুরা এই সার্কুলার পাথটা ঘুরে যখন নাকি সে আবার কি করবে, আগের পজিশনে ফেরত আসবে, যে একটা কমপ্লিট রোটেশনের পর when it will come back to the original position, তখন সে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে? It is covering a distance equal to the circumference of the circle, তাই না? যে when an object covers one complete orbit around a circular path, তো একটা সার্কুলার পাথের অ্যাবাউটে সে যদি কি করে একটা কমপ্লিট অরবিট কভার করে, তো তাহলে কতটুকু ডিস্টেন্স কভার হয়? দ্য ডিস্টেন্স কাভার্ড is equal to the circumference of the circle. এটা তোমাদের ম্যাথ টিচার এটা এক্সপ্লেন করার কথা, যে একটা সার্কুলার পাথ পুরাটা কভার করলে পরে কতটুকু লেন্থ কভার হয়? দ্য লেন্থ ইজ ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। ওকে, সো তাহলে ডিস্টেন্স কাভার্ড ইন ওয়ান কমপ্লিট অরবিট, so distance covered in one টা আমরা লেটারে লিখি, in one complete orbit is equal to the circumference, which is 2 pi into radius of the circle. Okay, and time taken for one complete orbit, এটাকে আমরা কি বলছিলাম? time taken for one complete orbit is time period. So তাহলে we know velocity is equal to কি? velocity equal to distance covered divided by time taken, তাই তো? এটা তো একদম বাচ্চাকালের ফিজিক্স থেকে আমরা পড়ে আসছি, যে any velocity is equal to distance covered divided by time taken. So এখানে ডিস্টেন্স কাভার্ড কতটুকু? the distance covered is equal to 2 pi r, that is the circumference of the circle, and time taken for this distance to be covered, এটা কি? time period, which is capital T. So তাহলে we can say that v is equal to what? v is equal to 2 pi r divided by capital T. So তাহলে this v is known as or is called orbital velocity. velocity actually বলে না, এটাকে স্পিড বলে, orbital speed. So তাহলে orbital speed is equal to কি? orbital speed, যে এখানে আমরা এটাকে স্পিড লিখে দেই, তো তাহলে পরে কনফিউশনটা থাকবে না। সো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কাভার্ড ডিভাইডেড বাই টাইম টেকেন। এখন একটা সার্কুলার পাথে ডিস্টেন্স কতটুকু কাভার করবে? একটা কমপ্লিট সার্কেল কাভার করলে পরে দ্য ডিস্টেন্স ইজ ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, and the time taken for one complete rotation or one complete orbit is the time period. So তাহলে distance হলো 2 pi r আর টাইম পিরিয়ড হলো ক্যাপিটাল টি। সো এই ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে আমরা কি পাবো? একটা স্পিড পাবো। হোয়াট ইজ দ্য স্পিড? ইট ইজ দ্য অরবিটাল স্পিড। সো তাহলে অরবিটাল স্পিড নিয়ে যখন আমাদের কোয়েশ্চেন আসবে, তখন উই উইল হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু এখানে ডিস্টেন্স কোনটা?
ইট ইজ আ সার্কুলার ডিস্টেন্স উইচ ইজ 2πr। তো তাহলে এর জন্য অরবিটের যে স্পিডটা বের করতেছে এর জন্য স্পিডটাকে আমরা কি বললাম, অরবিটাল স্পিড। ওকে, সো এইটা একটা ব্যাপার। নাও উই উইল কাম টু দ্য মেইন পার্ট, যে কোন ফোর্স অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানেটসদেরকে অরবিটে ধরে রাখে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? সো দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইচ ইজ রেসপন্সিবল ফর দ্য প্ল্যানেটস মুভিং অ্যারাউন্ড সান, the satellites moving around planets and a lot of things. তো এখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে মেইনলি কথা বলবো আজকে। গ্র্যাভিটেশনাল ফোর্স জিনিসটা কি? সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এখানে কাজটা কি? ইফ উই ডিফাইন ইট, এটা কি হবে? ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স between any two masses between any two objects which have mass, basically. তো তাহলে যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। এখন দিস গ্র্যাভিটেশনাল ফোর্স তার কয়টা ক্যারেক্টারিস্টিক আছে? হোয়াট ইজ দ্যাট? দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস। যে গ্র্যাভিটেশনাল ফোর্স is directly proportional to the product মানে কি মাল্টিপ্লিকেশন। ওকে, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস। তো তাহলে যেই দুইটা ম্যাসের মধ্যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিয়ে চিন্তা করতেছি, ওই দুটো অবজেক্টের যে ম্যাস থাকবে ওই ম্যাসগুলার মাল্টিপ্লিকেশনের ভ্যালুর সাথে কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে এফ জি দিয়ে কি বোঝাচ্ছি? এফ জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, m1 ইজ দ্য ম্যাস অফ ওয়ান অবজেক্ট, m2 ইজ দ্য ম্যাস অফ অ্যানাদার অবজেক্ট। সো তাহলে এফ জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাস 1 ইন্টু ম্যাস 2, যে অবজেক্ট 1 এর ম্যাস ইন্টু অবজেক্ট 2 এর ম্যাস করলে পরে যা আসবে, তো ওখানে থেকে আমরা কি পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা আইডিয়া পাবো। ম্যাসের ভ্যালু যত বড় হবে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি গ্রেটার। ম্যাসের ভ্যালু যত ছোট হবে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি লোয়ার। তো তার মানে যত বড় অবজেক্ট ওর যত বেশি ম্যাস, তার গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করার ক্যাপাবিলিটি তত বেশি। যত ছোট ম্যাস ওর যত কম ম্যাস, তত কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সার্ট করার ক্যাপাবিলিটি তত কম। এটা একটা ব্যাপার গেল। আরেকটা জিনিস কি, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ গ্র্যাভিটেশনাল ফোর্সটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। যেই দুইটা ম্যাসের মধ্যে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিয়ে ইমাজিন করতেছো, ওই দুইটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স কত। তারা যদি বেশি দূরে থাকে তো তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম হবে। তারা যদি কাছে আসে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি গ্রেটার। সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে আমরা দেখব। কি জিনিস? গ্র্যাভিটেশনাল ফোর্স is inversely proportional to the, this is the very important part, very important part, যে is proportional to the square of the distance between the masses or between the objects. তো তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি হবে, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/, শুধু ডি না, যে 1/d লিখলে আমরা কি বুঝতাম, যে ডিস্টেন্স যদি বাড়ে ফোর্স কমবে,
এখানেও সেম যে ডিস্টেন্স বাড়লে ফোর্স কমবে, কিন্তু স্কোয়ার দেওয়াতে আইডিয়াটা কিন্তু একটু ডিফারেন্ট, যে ডিস্টেন্স যদি ডাবল হয় ফোর্সটা আগে কি হইতো, যে মনে করো আমরা যদি শুধু সিম্পলি এমন দিতাম যে সাপোজ হোয়াট ডাজ দিস মিন, ওয়াই ওয়ান প্রপোর্শনাল 1/x, হোয়াট ডাজ দিস মিন, যে এক্স যদি ডাবল হয় ওয়াই হাফ হবে, এক্স যদি 3 টাইমস হয় ওয়াই কি হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, যে কমে যাবে। কমতেছে, কতটুকু কমতেছে ওই ব্যাপারটা বুঝাতেছি, যে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, মানে ওয়াই ইজ সিম্পলি ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স। তো তাহলে কি হবে, এক্স যদি ডাবল হয় আর এক্স যদি 2 টাইমস ইনক্রিজ করে ওয়াই কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এক্স যদি 3 টাইমস ইনক্রিজ করে ওয়াই হয়ে যাবে 1/3। এক্স যদি 4 টাইমস ইনক্রিজ করে ওয়াই হয়ে যাবে 1/4, এরকম। কিন্তু ইনভার্স স্কোয়ারটা কি মিন করে ওই ব্যাপারটা আমরা দেখব ম্যাথমেটিক্যালি একটু পরে, আমরা দেখতেছি। এই জিনিসটা ফার্স্টে আমরা একটু এক্সপ্লেনেশন ওয়ার্ডে লিখে রাখি, ওকে। আচ্ছা, আমরা ম্যাথটা ফার্স্টে দেখাই নি, দেন ওয়ার্ডে লিখলে পরে ভালো হবে না। দিস ইজ আ সার্টেন ম্যাথ, যেটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে। আমরা একটু এখানে একটা সার্টেন স্পেসের মধ্যে দুইটা দেখাই যে ব্যাপারটা কি হচ্ছে। টু ডিফারেন্ট থিংস, দোনোটাই ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু একটা শুধু ইনভার্স আর একটা হলো ইনভার্স স্কোয়ার, যে 1/x এর স্কোয়ার। তো তখন আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারবো কি হচ্ছে। লেটস সি, সাপোজ তোমাদের ম্যাথ বি এর মনে করে অ্যারিথমেটিক করাচ্ছি আমি, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, ওয়াই প্রপোর্শনাল টু 1/x। নাও ইউ অল নো যে প্রপোর্শনাল সাইন সরানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সো দ্য কনস্ট্যান্ট ইজ কে। তো তাহলে এখানে কে ইজ দ্য কনস্ট্যান্ট, ওকে, ভালো কথা। সো এখন লেটস ডু সামথিং, ওয়াই ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কে। অল রাইট, নাও এখন আমাদের ব্যাপারটা খেয়াল করি যে জিনিসটা কি হচ্ছে, ওকে। এখন এখানের মধ্যে ফার্স্টে নাম্বার 1, লেটস সে ওয়েন এক্স ডাবলস, যে এক্স যখন নাকি 2 টাইমস হয়ে যাবে, তো তাহলে এক্স যদি 2 টাইমস হয়ে যায়, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, সো তাহলে নিউ ওয়াই, যে নতুন ওয়াই এর ভ্যালুটা কত হবে, এক্স কত টাইমস হয়ে গেছে, এক্স তো আগের রেসপেক্টে 2 টাইমস হয়ে গেছে, ইট ইজ ইকুয়াল টু কে। এখন এখানের জন্য আগে ওয়াই ইকুয়াল টু কি ছিল, ওয়াই ইকুয়াল টু ছিল কে বাই এক্স। এখন আমরা যদি এখানের মধ্যে ভ্যালু এটা বসাই, নিউ ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই 2x, which can be also written as half into k by x. এখন k by x টা কি, y, তো তাহলে হাফ ইন্টু ওয়াই। সো তাহলে নতুন ওয়াইটা ওল্ড ওয়াই এর রেসপেক্টে কি হয়ে গেছে, দ্য নিউ ওয়াই বিকেম হাফ অফ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই, ঠিক আছে। ওয়াই ইনিশিয়ালি যেই ভ্যালু ছিল, এখন এক্স ডাবল হওয়াতে ওয়াই কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই সেম জিনিসটা যদি এখন আমরা এইখানের জন্য করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। যে সেম জিনিসটা যে এক্সটা ডাবল করব, দেন দেখব যে ওয়াই এর মধ্যে কি চেঞ্জ আসে। এই ম্যাথটা প্রপোর্শনালিটির ম্যাথ, এগুলা হোপফুলি তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট করবে না। স্টিল আমি এরকম ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে যেন তোমাদের ক্লিয়ার হইতে পারে আইডিয়াটা। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার্ড। সো তাহলে আবার সেম, যে এখন আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, দ্য কনস্ট্যান্ট উইল বি কে ইন্টু 1/x স্কোয়ার্ড। সো তাহলে ওয়াইকে কি লেখা যায়, আলাদা করে এটা লিখে রাখি, ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, কে বাই এক্স স্কোয়ার্ড। আচ্ছা, সো তাহলে এখন
এখানের মধ্যে what we can write y into x squared is equal to k. আচ্ছা এখানে আসলে এটাকে সাবজেক্ট না বানাইলেও যায় আসে না। এখানের জন্য আচ্ছা আগেরটা যেরকম করছে এখানে এরকম সেম কাজ করি এটা। ওকে নাও অ্যাগেন when x doubles, x যখন ডাবল হইলো এখন কি হচ্ছে, তো এখন নিউ y ইন্টু এক্স কত টাইমস হয়েছে, এক্স আগে ছিল শুধু এক্স, এখন কি হয়ে গেছে 2x, এই যে ডাবল হইলে কি হবে, তো 2x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। এখন কে মানে কি, 2x এর স্কোয়ার, এখন কে ইজ ইকুয়াল টু এইটা না, কে ইজ ইকুয়াল টু তো y x স্কোয়ার। সো তাহলে নিউ y, যে x ডাবল হইলে y কিভাবে চেঞ্জ হচ্ছে ওই জিনিসটা আমরা দেখতেছি বেসিক্যালি। সো তাহলে এখানের জন্য কাজটা কি, y x স্কোয়ার ডিভাইডেড বাই 2x হোল স্কোয়ার। সো তাহলে নিউ y ইজ ইকুয়াল টু হোয়াট, y x স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার। সো এখন x স্কোয়ার কাটাকাটি যায়। সো তাহলে এখানে দেখতেছো একটা ব্যাপার, সো তাহলে নিউ ওয়াইটা কি হচ্ছে 1/4 ইন্টু আগের ওয়াই। তো তাহলে দ্য নিউ ওয়াই যখন নাকি এক্স ডাবল হয়েছে তখন ওয়াই কি হইল, এক্স যখন নাকি ডাবল হয়েছে ওয়াইটা 1/4 হয়ে গেছে, ওয়াই কিন্তু সিম্পলি হাফ হয় নাই। আগে কিন্তু আমরা কি করতাম, আমরা একটা লিনিয়ারলি চিন্তা করতাম, ওকে, যে এক্স যদি ডাবল হয় ওয়াই হাফ হবে, এটা শুধু সিম্পল ইনভার্স রিলেশনশিপ। কিন্তু আমরা যদি ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ দেখি তো তাহলে কি হবে, ইনভার্স হলে কি হইতো হাফ হইতো। সো ইনভার্সের স্কোয়ার হওয়া মানে কি হাফের স্কোয়ার, তো হাফের স্কোয়ার করলে কি হবে 1/2 এর যদি স্কোয়ার করো সো তাহলে 1/4। এখন এই ব্যাপারটা সলিডিফাই করার জন্য আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এখানে ওয়েন, আচ্ছা এটার একটু নিচে থেকে শুরু করি পাশাপাশি যেন থাকে ক্যালকুলেশনগুলি, যে এখান থেকে শুরু করি। সো ওয়েন এক্স ট্রিপলস বা ট্রেবল বলে এটাকে, ট্রিপল লিখলাম এখানের জন্য সমস্যা নাই। সো তাহলে এক্স যখন নাকি 3 টাইমস হবে তখন কি, সো এখানের জন্য তো আমাদের ওয়াই ইন্টু এক্স, এই যে নিউ ওয়াই, নতুন ওয়াই কত এটা আমরা বের করব, ওকে, নতুন ওয়াই কত এটা আমরা বের করব, অ্যান্ড এক্সটা কি হয়েছে 3 টাইমস হয়ে গেছে। সো তাহলে এক্স হয়ে গেল 3 টাইমস ইজ ইকুয়াল টু কে। তো এখন ওয়াই এন দ্যাট ইজ দ্য নিউ ওয়াই ইজ ইকুয়াল টু 3x ইন্টু কে। কে মানে কি, কে মানে তো ওয়াই এক্স, সো কে তো অলওয়েজ ফিক্সড, কে হলো ওয়াই এক্স। সো তাহলে এখানে যদি আমরা নিউ ওয়াইটাকে সাবজেক্ট করি দিস উইল বি ইকুয়াল টু yx ডিভাইডেড বাই 3x। সো তাহলে x কাটাকাটি গেল, তো হোয়াট রিমেইনস 1/3 ইন্টু ওয়াই। সো এটার মানে কি x যদি 3 টাইমস হয় y কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে, ঠিক আছে, যে x 3 টাইমস ইনক্রিজ করলে y 3 টাইমস কমে যাবে, যে 1/3 হয়ে যাবে। বাট সেম জিনিসটা যদি আমরা ইনভার্স স্কোয়ারের সময় অ্যাপ্লাই করি, এই সময় কি হয় ওয়েন এক্স ট্রিপলস, তখন কি হয় নিউ ওয়াই ইন্টু এক্স 3 টাইমস হয়েছে, এখন এইটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। এখন নিউ ওয়াই, এখন এটা 9x স্কোয়ার, আর কেটা কি, কে হলো এই যে ওয়াই এক্স স্কোয়ার, কে তো অলওয়েজ ফিক্সড কনস্ট্যান্ট না। সো তাহলে এখানের জন্য যদি আমরা ওয়াই এনটাকে সাবজেক্ট করি হোয়াট রিমেইনস ওয়াই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9x স্কোয়ার। সো এক্স স্কোয়ার কাটাকাটি, তো ওয়াই এন দ্যাট ইজ দ্য নিউ ওয়াই ইজ ইকুয়াল টু কি
1/9 অফ দ্য অরিজিনাল ওয়াই। সো তাহলে এক্স যদি 3 টাইমস বাড়ে তো তাহলে ওয়াই 1/3 হবে না, কত হবে? 1/9 হবে। ঠিক আছে? সো এইরকম প্রপোর্শনালিটিটা আমাদের বুঝতে হবে। তো এরকম সেম ওয়েতে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সো তাহলে দিস উইল শিওরলি মেক দ্য ম্যাথ ফাইনাল সেন্স। যে আমরা যদি এক্সকে 4 টাইমস করি তাহলে কি হয়? when x is quadrupled, মানে 4 টাইমস করা হয়েছে। ওকে, এক্সকে যখন নাকি কোয়াড্রাপল্ড করা হয়েছে তখন কি হবে? yx is equal to এই যে নিউ y ইন্টু এক্সটা কত টাইমস হয়েছে? 4 টাইমস ইজ ইকুয়াল টু কে। এখন নিউ ওয়াই কত হয় এটা দেখব। এখন কেটা কি? কে হলো ওয়াই এক্স। সো তাহলে নিউ ওয়াইটা কি আসে? দ্য নিউ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স ডিভাইডেড বাই 4x। তো এক্স এক্স কাটাকাটি, তো হোয়াট রিমেইনস? yn ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু ওয়াই। সো তাহলে নতুন ওয়াইটা অরিজিনাল ওয়াইয়ের 1/4 হয়ে যাবে। এটা কখন? যদি শুধু সিম্পল ইনভার্স প্রপোর্শনাল থাকে। কিন্তু যদি আমরা এইটা চিন্তা করি ইনভার্স স্কোয়ারের মধ্যে, যে when x is quadrupled what happens over here? x কে যখন 4 টাইমস করা হবে তখন কি হবে? নাও নিউ y ইন্টু 4 টাইমস x এইটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। তো এখন নিউ y ইন্টু 4 স্কোয়ার মানে 16 আর x স্কোয়ার মানে x স্কোয়ার, আর k ইজ ইকুয়াল টু কি? y x স্কোয়ার্ড। সো এখন তাহলে নিউ y উইল বি ইকুয়াল টু হোয়াট? y x স্কোয়ার্ড ডিভাইডেড বাই 16 x স্কোয়ার্ড। সো তাহলে x স্কোয়ার্ড কাটাকাটি চলে যায়। সো হোয়াট রিমেইনস? yn, that is the new y, is equal to 1/16th. ওকে, 1/16th of the original y. সো তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখছো? যে এখানের জন্য হচ্ছে 1/4, তো এখানের জন্য হচ্ছে 1/4 এর স্কোয়ার উইচ ইজ 1/16। এখানের জন্য হচ্ছে 1/3, এখানের জন্য কত হচ্ছে? 1/3 এর স্কোয়ার উইচ ইজ 1/9। এখানের জন্য হচ্ছে হাফ, আর এখানের জন্য কি হচ্ছে? হাফের স্কোয়ার উইচ ইজ 1/4। সো তাহলে ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ ব্যাপারটা কি? যে ডিস্টেন্স যদি ডাবল হয় ফোর্স আমাদের কি হয়ে যাবে? 4 টাইমস কমে যাবে। এই যে ডিস্টেন্স যদি ডাবল হয়, এই যে এক্স যদি ডাবল হয় এটা কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। এক্স যদি 3 টাইমস হয় ফোর্স 1/9 হয়ে যাবে। এক্স যদি 4 টাইমস ইনক্রিজ করে 1/16 হয়ে যাবে। ওকে, সো হোপফুলি দিস ক্লিয়ার্ড সামথিং আউট। স্টিল এগুলো তোমাদের ম্যাথের অ্যারিথমেটিকের থেকে আইডিয়া নেওয়া লাগবে যে কনস্ট্যান্টের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের কীভাবে ডিল করতে হয়। দিস ইজ নট দ্যাট হার্ড, বাট স্টিল আমি এগুলা ম্যাথ করে করে দেখাই দিলাম তাহলে যেন তোমাদের ফুললি কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, সো এখন এটা আমি টেক্সটে লিখে রাখি অ্যাকচুয়ালি কীভাবে এটা চিন্তা করা লাগবে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স obeys inverse square law. What does this mean? ইনভার্স স্কোয়ার ল মানে কি? মাত্র আমরা যে লটা দেখে আসলাম আর যেই ম্যাথমেটিক্যাল রিলেশনটা দেখে আসলাম ওই ব্যাপারটা কি হবে এখানে? দ্যাট ইজ if the distance between the masses
if the distance between the masses is doubled, যে ডিস্টেন্স যদি আমরা ডাবল করে ফেলি, the forces between them are quartered. The forces or the force between them are quartered. Quartered মানে কি 1/4 হয়ে যাওয়া বেসিক্যালি, ঠিক আছে? ডিস্টেন্সটা যদি ডাবল করি ফোর্স কি হয়ে যাবে, কোয়ার্টার্ড হয়ে যাবে। দেন অ্যাগেইন আরেকটা কি বলা যায়, ইফ দ্য ডিস্টেন্স ইজ ট্রেবলড, if the distance is trebled, যে 3 টাইমস করা হয়, যে 3 টাইমস, তখন কি the forces between them become 1/9 of what they were. যে ইনিশিয়ালি ফোর্স যা ছিল এটার কত টাইমস হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। ওকে, সো আমরা ম্যাথগুলো করে অলরেডি এই ব্যাপারটা দেখায় রাখছি যে এটা যদি আমরা ডায়াগ্রামের মধ্যে শো করি, হোয়াট উইল হ্যাপেন, বেসিক্যালি দিস, যে সাপোজ initially this is the distance যখন d, force তখন f, অলরাইট? ডিস্টেন্স যখন নাকি d, এই দুইটা ম্যাস 1 ম্যাস 2, ডিস্টেন্স যখন নাকি তাদের মধ্যে d, তখন ফোর্সটা কত, the force is f। এখন যখন নাকি আমরা ডিস্টেন্সটাকে ডাবল করে ফেলবো, যে ডিস্টেন্সটাকে আমরা ডাবল করে ফেললাম, তখন কি হবে, আচ্ছা ডায়াগ্রামটা আর একটু নিচে ড্র করি, এটা উপরেরটার সাথে মিশে যাবে। আচ্ছা, সো তাহলে এই যে ডিস্টেন্সটাকে যদি আমরা ডাবল করে দেই, তখন ফোর্সটা কি হয়ে যাবে, the force become 1/4। তো তাহলে ডিস্টেন্স ডাবল করলে ফোর্স শুধু হাফ হয় নাই, কত হয়ে গেছে, হাফের স্কোয়ার, which is 1/4। সো তাহলে this becomes half squared of f, which is 1/4 of f। এখন ডিস্টেন্স যদি আমরা 3 টাইমস করি, ডিস্টেন্স যদি আমরা এরকম 3 টাইমস করি, সরি এখানে 2d লিখে নেই, এখন ডিস্টেন্সটা আমরা 3 টাইমস করলাম, তখন ফোর্সটা কি হয়ে যাবে, the force will become 1/9। যে ম্যাসগুলি সেম আছে, জাস্ট ডিস্টেন্স চেঞ্জ করতেছি। সো নর্মালি ইনভার্সলি প্রপোর্শনাল হলে 1/3 হইতো, কিন্তু এটা তো ইনভার্সের স্কোয়ার, সো তাহলে 1/9 of f। দেন ডিস্টেন্স যদি আমরা 4 টাইমস ইনক্রিজ করি, তো তাহলে পরে এটা কি হবে, if the distance is 4 times of the original distance, তো তাহলে the force will become 1/16 of the original value। সো তাহলে the masses are m1 m2, and এখানের জন্য কাজটা কি, নর্মালি ইনভার্সলি প্রপোর্শনাল হলে 1/4 হইতো, কিন্তু এখানে কি 1/4 এর স্কোয়ার, which means 1/16 of the original value হবে। So this is the case, or this is how the gravitational force behave। ওকে, তো আজকের জন্য আমরা ফার্স্টে এতটুকু পর্যন্ত রাখবো। নেক্সট দিন আমরা স্টুডেন্ট বুকের থেকে ফার্স্ট একটু এই পার্টটা পড়বো, সেন্ট্রিপিটাল ফোর্স বলতে একটা ফোর্স আছে, ওই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব। দেন উই উইল স্টার্ট টকিং অ্যাবাউট দ্য স্যাটেলাইটস অ্যান্ড কমেটস। তো ওগুলো নিয়ে কথা বলার পর দেন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের একটা জিনিস থাকবে। সো দ্য চ্যাপ্টার 26 will be wrapped up within this week. Then এর পরের উইকে we will start the main astrophysics, which is
স্টেলার এভলিউশন, যে স্টার অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট হয়, স্টার কীভাবে তার এনার্জিটা জেনারেট করে, উইচ উই অলরেডি নো, ফিউশন রিয়াকশন। সো ওগুলা রিলেটেড আমাদের কথাবার্তাগুলো আসবে নেক্সট উইকে। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডেস লেকচার। আল্লাহ হাফেজ।